पूरे विश्व में मांस मटन का एक्सपोर्ट का बिजनेस करेंगे और इस वक्त দর্শক একটু কল্পনা করুন তো, যে দেশে একটি বিশেষ প্রাণীকে মাতৃজ্ঞান আরাধনা করা হয়, তাকে রক্ষার নামে রাস্তায় চরম উন্মাদনা সৃষ্টি করা হয়, ঠিক সেই দেশেই এই প্রাণীর মাংস বিদেশে রপ্তানি করে বছরে পকেটে পোষা হয় বিলিয়ন বিলিয়ন ডলার। হ্যাঁ দর্শক, অবিশ্বাস্য মনে হলেও এটাই ভারতের রাজনীতির সবচেয়ে বড় এবং নগ্ন দ্বিমুখী নীতির বাস্তব চিত্র। একদিকে ধর্মকে হাতিয়ার করে সাধারণ গরিব খামারিদের পেটে লাথি মারা হচ্ছে, আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। আর অন্যদিকে কর্পোরেট হাঙররা বিদেশে প্রক্রিয়াজাত মাংস রপ্তানি করে হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়ছে। भारत सरकार ने घोषित किया है, स्वयं भारत सरकार ने घोषित किया है, सरकार का सपना है कि हम हिंदुस्तान में पिंक रिवॉल्यूशन करेंगे और पूरे विश्व में मांस मटन का রাজনীতির পাশা খেলা কিভাবে উল্টে গিয়ে খোদ রাজনীতিকদেরই গলার কাটা হয়ে দাঁড়ায়, আজ আমরা তার এক জ্বলন্ত উদাহরণ আপনার সামনে তুলে ধরব। In Saudi Arabia, this meat is coming from Maharashtra, India from Maharashtra, okay? This brother is coming from Uttar Pradesh. Check it. This is coming from Aligarh, Uttar Pradesh. The entire brother's fridge is full. You can see that something really dangerous is coming. গরুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক চালচালা হয়েছিল, তা আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলোর দিকেই। কিভাবে একটি নীরব মাস্টার স্ট্রোক পুরো রাজনীতির চিত্র উল্টে দিল। দর্শক, ঘটনার সূত্রপাত গত 13ই মে। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1950 সালের একটি ঘুমন্ত আইনকে জাগ্রত করে তোলে। পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন নামের এই পুরনো হাতিয়ারটি ব্যবহার করে এক অদ্ভুত নির্দেশিকা জারি করা হয়। বলা হয় 14 বছরের কম বয়সী কোনো সুস্থ পশু জবাই করা যাবে না এবং প্রকাশ্যে কোনো স্থানে কোরবানি দেওয়া যাবে না। আর এই নিয়ম ভাঙলে সোজা 6 মাসের জেলের বিশাল বিধান রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবৈধ আইন কার্যকর করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী। এই আইন পাশের পর চরম উৎসাহে দলীয় অনেক নেতাকর্মী রাস্তায় নেমে পড়েন। এমনকি তারা রাস্তায় গাড়ি আটকে গবাদি পশুর বাত সার্টিফিকেট এবং জন্ম সনদ চেয়ে অদ্ভুত এবং চরম হাস্যকর ঘটনারও জন্ম দিয়েছে। কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে তাদের এই রাজনৈতিক চাল কতটা ভয়াবহ রূপ নিয়ে তাদের দিকেই, অর্থাৎ সাধারণ কৃষকদের উপরেই আছড়ে পড়বে। আইনের এই কড়াকড়ির জবাবে রাজ্যের মুসলিম সমাজ এবার সম্পূর্ণ এক নতুন রূপে পথ হাঁটল। তারা কোনো বিক্ষোভ ভাঙচুর বা রাজপথের আন্দোলনের পথে যায়নি। তারা বেছে নিল এক নীরব কিন্তু অত্যন্ত মারাত্মক এবং কার্যকর অস্ত্র, রাজনৈতিক বয়কট। মুসলিম ক্রেতারা স্পষ্ট ঘোষণা দিলেন তারা কোরবানির জন্য বা অন্য কোনো প্রয়োজনে আপাতত বাজার থেকে কোনো প্রকার গবাদি পশু কিনবেন না। তার এই একটিমাত্র সিদ্ধান্তে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের পশুর বাজার। একটু কল্পনা করুন, মুর্শিদাবাদ, মালদা কিংবা শিবপুরের মতো যে ঐতিহ্যবাহী হাটগুলো ঈদের আগে কোটি কোটি টাকার লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতার হাক ডাকে চারপাশ মুখরিত থাকত, আজ সেখানে যেন এক নীরব শ্মশানের পরিস্থিতি। হাটে শত শত পশু নিয়ে এসে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা, কিন্তু কোনো ক্রেতার দেখা নেই। বিশাল হাটের এক কোনায় বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন হিন্দু খামারিরা। বাস্তব চিত্রটা ঠিক কতটা ভয়ঙ্কর তা খামারিদের অর্থনৈতিক হিসেব শুনলেই বোঝা যায়। এ অঞ্চলে হিন্দু খামারি ও দুগ্ধ ব্যবসায়ীরাই মূলত গবাদি পশু পালন করেন। একটি পশু সাধারণত 7 থেকে 8 বছর পর্যন্ত দুধ দেয়। তারপর যখন তারা দুধ দেয়া পুরোপুরি বন্ধ করে দেয়, তখন সেই পশুকে বিক্রি করে নতুন পশু কেনেন খামারিরা। কিন্তু নতুন আইন অনুযায়ী 14 বছর বয়স না হওয়া পর্যন্ত সেই পশুকে জবাই করার জন্য বিক্রি করা যাবে না। তার মানে দুধ দেওয়া বন্ধ হওয়ার পরেও এই পশুকে অন্তত আরও 6 থেকে 7 বছর খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে। অর্থনৈতিক হিসেব করে দেখা গেছে এই অনুৎপাদনশীল পশুর পেছনে এক একজন খামারির অতিরিক্ত প্রায় 7.5 লাখ টাকা পর্যন্ত খরচ হবে। বড় খামারিদের ঘাড়ে এমনিতেই রয়েছে ব্যাংক ও এনজিও থেকে নেওয়া কোটি কোটি টাকার ঋণ। একদিকে দুধ বিক্রি বন্ধ, অন্যদিকে বিশাল খরচের বোঝা টানতে না পেরে বহু হিন্দু খামারি আজ চরম হতাশার মধ্যে দিন পার করছে।
তারা সংবাদ মাধ্যমের সামনে বুক চাপড়ে কাঁদছেন আর বলছেন এই পশু যদি বিক্রি না হয় তবে তাদের পুরো পরিবারকে পথে বসতে হবে। এই সংকট যখন চরমে তখন ডিজিটাল দুনিয়ার মুসলিম নেটিজেনরা চালাচ্ছেন আরেকটি অভিনব মনস্তাত্ত্বিক প্রচারণা। তারা বলছেন পশু বিক্রি করে টাকা কামাবে তারা, আর আইনি বেড়াজালে ফেঁসে যাবে সব মুসলমানরা। তা তো হতে দেওয়া যায় না। আপনারা আপনাদের পশুকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে সেবা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন কেউ যেন এবার কোনো ধরনের আইনি ঝুঁকিতে না যান, কোনো মুসলিম যেন এবার গরুর হাট থেকে গরু না কিনেন। মাত্র একদিনেই 40 লাখের বেশি মানুষ এই সংক্রান্ত ভিডিও দেখেছেন এবং তাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। তারা যদি সত্যি এই বয়কট দীর্ঘস্থায়ী করেন তবে এর বিকল্প হিসেবে মুরগি, খাসি ও মাছের বাজারে চরম চাপ পড়বে এবং দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা সাধারণ মধ্যবিত্তের নাগালের একেবারের বাইরে চলে যাবে। পরিস্থিতি বেগতিক দেখে এবার রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। বিজেপি নেতা অবনী মসুলও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে প্রান্তিক খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে আইএসএফ এবং পিসিআইএম এর নেতারা এই অভাবনীয় সংকটের জন্য সরাসরি রাজ্য সরকারের অপরিণামদর্শিতাকেই দায়ী করেছেন। ইতিমধ্যেই এই আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যার দিকে এখন তাকিয়ে আছে গোটা রাজ্যের মানুষ। দর্শক, এবার আসুন গল্পের সবচেয়ে চমকপ্রদ এবং চাঞ্চল্যকর অধ্যায়টিতে। এই যে দেশে একটি প্রাণীকে ঘিরে এত উন্মাদনা, আইনের কড়াকড়ি এবং প্রান্তিক খামারিদের পথে বসিয়ে দেওয়া, এই ভারতের আসল রূপটা ঠিক কি জানেন? জানলে আপনার চোখ কপালে উঠবে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার বা ইউএসডিএ এর সর্বশেষ পরিসংখ্যান বলছে বিশ্বে প্রক্রিয়াজাত গরুর মাংস রপ্তানিতে ভারত শীর্ষ 3টি দেশের মধ্যে একটি। হ্যাঁ দর্শক, আপনি একদম ঠিক শুনেছেন। দেশের ভেতরে রাজনীতির নামে সাধারণ প্রান্তিক কৃষকদের বিরাট হয়রানি করা হচ্ছে, আর আন্তর্জাতিক বাজারে সেই মাংস রপ্তানি করে ভারত বছরে প্রায় 15 থেকে 16 লাখ মেট্রিক টন প্রক্রিয়াজাতকরণ মাংস বিদেশে পাঠাচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 35,000 কোটি টাকারও বেশি। কারা করছে এই বিশাল অঙ্কের ব্যবসা? দেশের ভেতরে যখন সাধারণ হিন্দু বা মুসলিম কৃষক একটি পশু বিক্রি করতে গিয়ে রাস্তায় রাস্তায় পদে পদে হেনস্থার শিকার হচ্ছেন, তখন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরকারি লাইসেন্স নিয়ে কড়া নজরদারিতে হাজার হাজার টন মাংস প্রসেসিং করছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোতে এই মাংস রপ্তানি করার জন্য তারা আন্তর্জাতিক বাজার থেকে শতভাগ হালাল সার্টিফিকেটও জোগাড় করে নিচ্ছে। অর্থাৎ দেশের ভেতরে যে ইস্যুকে ঘিরে তীব্র মেরুকরণ ছড়ানো হচ্ছে, সেই একই পণ্য হালাল তকমা লাগিয়ে মুসলিম দেশগুলোতে বিক্রি করে পকেট ভারী করছে বড় বড় কর্পোরেট হাঙররা। অর্থনীতিবিদরা বলছেন এই ধরনের রাজনীতি কেবল মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না, এটি গ্রামীণ ভারতের প্রান্তিক রাজনীতিকেও ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। চামড়া শিল্প, পরিবহন শ্রমিক থেকে শুরু করে পশুখাদ্যের যোগানদাতা, প্রতিটি স্তরে কোটি কোটি মানুষ রুটি রুজিতে আজ বিশাল টান পড়েছে। রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য যে আগুন জ্বালানো হয়েছিল, সেই আগুনে এখন পুড়ছে তাদেরই আপন ভোটারদের ঘর। দর্শক, ভারতের এই দ্বিমুখী নীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিমদের এই নীরব অর্থনৈতিক বয়কটকে আপনি কিভাবে দেখছেন? একদিকে ভারত নিজ দেশের ভেতরে গরু কোরবানিকে বন্ধ করে দিয়েছে, আর অন্যদিকে সেই গরুর মাংস পৃথিবীর অন্যান্য দেশে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। এই বিষয়টিকেই বা আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।